নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। তিনি বলেন, বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার কাজে আত্মনিয়োগ করতে হবে। নির্বাচিত প্রতিনিধির হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরেরও ঘোষণা দেন তিনি। মাহবুব রিপোর্টে বিস্তারিত। প্রিয় দেশবাসী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচার প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত ও আদর্শের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর আচরণ এবং সাধারণ মানুষ সচেতনতা দায়িত্ববোধের ফল বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এই নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। রাজপথের সেই দাবি আজ ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক তা মেনে নিয়ে দেশ গড়ায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে সকল ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতিকে নতুনভাবে গঠিত করবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এই পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, এগুলো না ঘটলে আরও ভালো হতো। অতীতে যে কোনো সময়ের চেয়ে এবার ভালো অবস্থা রয়েছে। সারা দেশে কাজ করছে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন। ভোটের মাঠে আইন শৃঙ্খলা পরিবেশের বিষয়ে সন্তোষ প্রকাশ করে সানাউল্লাহ বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে এবার অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তিনি রাজনৈতিক দল ও ভোটারদের প্রতি আহ্বান জানান। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে পুরো দেশব্যাপী এই 299টা কনস্টিটিউয়েন্সিতে, এমনকি 300তম কনস্টিটিউয়েন্সিতেও। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা
দীর্ঘায়িত হবে না বলে আশ্বস্ত করেন তিনি। বলেন 299 আসনের জন্য প্রয়োজনীয় সব ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ এরই মধ্যে মাঠ পর্যায়ে পৌঁছে গেছে। এখন কেবল ভোটের দিনের অপেক্ষা। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ভোট শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল জনসমক্ষে প্রকাশ করবে। তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে। বিভিন্ন সেন্টারের থেকে রেজাল্ট আসবে এবং সেটা কনসলিডেট করা হবে। 12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসার ইতিমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা সবসময় দ্বার খোলা রেখেছি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো অবকাশ নেই। একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ফরিদপুর অঞ্চলের 5টি জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যাপারে একটু সভা ছিল। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানকার আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো এবং প্রায় প্রতিটা কেন্দ্রেই আপনার সিসিটিভি থেকে গেছে এবং আনসার দেওয়ার সাথে সাথে অ্যাপটেক সুরক্ষা অ্যাপ দিয়ে দেওয়া ওইটারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মানে মোটামুটি আমি দেখলাম যে এখানকার প্রস্তুতি খুবই ভালো এবং যেই সব কেন্দ্রে আপনার বাউন্ডারি ওয়াল নাই, ওখানে পাশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, নিরাপত্তায় মোট 1,87,603 পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করেছে। 90 ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে বলেও জানান তিনি। SM আরিফের রিপোর্ট। একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক জানান, ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় 3 ধাপে প্রস্তুতি থাকবে। নিরাপত্তা ব্যবস্থা মূলত 3 ধরনের হবে। নির্বাচন কেন্দ্র 42,779-তে প্রতি কেন্দ্রে আমরা স্ট্যাটিক ফোর্স কিংবা স্থির ফোর্স থাকবে প্রহরা এবং পরিচালনার জন্য। নির্বাচনকালীন যে কোনো গুজব বা উস্কানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইজিপি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি অন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। এবার যেহেতু মেটার সাথে আইসিটি অ্যাডভাইজারের আন্ডারে যে সেল আছে, ওনারা মেটার সাথে এবার সরাসরি কথা বলেছেন। আমার বিশ্বাস এইবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, হয়তো আপনারা স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করতে পারবো। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3000ই হোক আর 6000ই হোক। নির্বাচন নিয়ে জঙ্গি হামলার আশঙ্কা নেই জানিয়ে বাহারুল আলম বলেন, মবের চেষ্টা করা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে, কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। একটা ঐতিহাসিক সর্বকালের সবচাইতে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি।
নির্বাচন সুষ্ঠু করতে মাঠে এবার 1,87,603 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার রংপুর থেকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর সহ আশপাশের এলাকায় ভোটের প্রস্তুতির কেমন চিত্র দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ, সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে দিনক্ষণ সেটি একেবারে শেষ মুহূর্তে। প্রার্থীদের যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু একেবারেই শেষ, যেটি আপনি জানেন যে আজকে সকাল 7:30 থেকে যে নির্বাচনী প্রচারণার শেষ সময় ছিল, এরপরে কিন্তু আসলেই ভোটাররা কিন্তু উন্মুখ হয়ে আছেন তাদের যে ভোটাধিকার, তাদের যে নিজ নিজ দলের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছেন। তবে এবারের ভোট কিন্তু আসলেই বলা যায় যে উত্তর অঞ্চলের মানুষ নানাভাবে বঞ্চিতর শিকার ছিল। সেই বঞ্চিত মানুষগুলোর কথা যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদে যারা নির্বাচিত হবেন সেই মানুষগুলো, বঞ্চিত মানুষগুলোর কথা কিন্তু সংসদে গিয়ে বলবেন, এমন জনপ্রতিনিধি কিন্তু তারা এবারে নির্বাচিত করতে চান। তবে তারপরে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে নানা শঙ্কার কথাও কিন্তু ভোটাররা বলছেন যে বিগত সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতো ভোট কেন্দ্রে। কিন্তু আমরা দেখেছি যে বিগত সময়ে সাধারণ ভোটাররা যেটা অভিযোগ করেছিল যে আমরা আসলে একজন ভোটারের কাছ থেকে মন্তব্যটা শুনতে চাই যে বিগত সময়ে তো আসলে আপনারা ভোট দিতে গিয়েও দেখেছেন যে আপনাদের ভোট দেয়া হয়ে গেছে, আবার দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ভোটারের উপস্থিতি নাই। তো এবারে কেমন ভোট হতে পারে আপনারা মনে করছেন? এবারে যে ভোটের চলে আসছে তাতে আসলে দেখা যাচ্ছে যে সবারই অনেক উত্তেজনা ভোট নিয়ে, সবাই ভোট নিয়ে কাজ করছে, সবাই ঈদের আনন্দের মতো ভোট মানে করছে যে ভোট দিতে যাবে তারা। ভোট সেন্টার হচ্ছে আগের মতো নাই, যে সবারই চিন্তা যে এবার খুব একটা সুষ্ঠু ভোট হবে। আর আগে যেরকম একটা ছিল যে ভোট সেন্টারে যাওয়ার আগে আমার ভোট হারিয়ে গেছে, এখন সবার ওই ভীতিটা নাই। আসলে যদি সরকারিভাবে আরো যদি পদক্ষেপ নিয়ে যদি এটা কঠোরভাবে একটু নিয়ন্ত্রণ করে তাহলে দেখা যাচ্ছে যে আগামীতে আরো ভোটের প্রতি মানুষের আগ্রহ এবং বেড়ে যাবে। তো আশা করি আমরা আমাদের এই অত্র এলাকার লোকজন আমরা সবাই আসলে খুব মানে আনন্দের সহিত আর কি সবাই উল্লাস করছি যে আগামী 12 তারিখে ভোট হবে। এই ভোট মাঠে সবাই আমরা ঈদগাহ মাঠে যাওয়ার মতো করে সবাই আমরা এই মানে প্রস্তুতি নিয়ে আছি। জি, যেমনটা সদা শুনছিলেন যে আসলে এই অঞ্চলের যারা ভোটার রয়েছেন, আমি ছোট্ট একটি বাজারে রয়েছি, এটি বৈশাখী বাজার। সেখানে আসলে ছোট্ট বাজার হলেও সেখানে কিন্তু মানুষের যে গাদাগাদি, সেখানে কিন্তু চার ক্যান্টিন বলেন, বাজারে টং বলেন, সব জায়গাতেই কিন্তু এখন যে ভোট নিয়ে আসলে কেমন প্রার্থীকে তারা বেছে নেবেন, কি ধরনের প্রার্থী নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়নের কাজ করবে তারা, এই জল্পনা কল্পনা এবং তাদের মধ্যে যুক্তি তর্ক এগুলোই কিন্তু আমরা আসলেই দেখছি। এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালকে একটা দিন পরে কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জন্য কিন্তু এখানকার ভোটাররা আসলে তাদের যে উৎসবের অপেক্ষায় রয়েছে যে আগামীর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এবং আইন শৃঙ্খলার কথা যদি বলি যে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য কিন্তু আমরা প্রস্তুতি ইতিমধ্যে দেখেছি। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি কিন্তু ব্রিফিং করেছেন, রংপুর জেলা পুলিশ এবং প্রশাসনের বিশেষ করে র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছে। সৌদা, এই ছিল আমার কাছে রংপুর থেকে নির্বাচনী প্রচারণার শেষ সময়, যেহেতু আর একটা দিনের পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে নির্বাচনকে ঘিরে সর্বশেষ। মাহমুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা নেই। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, আর এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের গেটওয়ে। ভোট সুষ্ঠু হলে সবকিছুতে গণতন্ত্রের চর্চা হবে বলেও জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে সফর, সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁ পলিটিক্সে। আমরা মনে করি তার এই সফরটা বিএনপি রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমাদের নির্বাচনী প্রচারণী সভাগুলোতে
ব্যাপক মানুষ ছিল, মানুষের উদ্দীপনা দেখছেন, মানুষের আগ্রহ দেখছেন, এবং যেহেতু গত 15 বছরে ভোট দিতে পারেনি, এবার তাদের আগ্রহ অনেক বেশি। মহিলাদের মধ্যে আমি একটা বড় রকমের আপনার উদ্দীপনা দেখতে পাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আশা করা হচ্ছে নির্বাচনের দিন পরিস্থিতির অবনতি হবে না। ব্যালট বক্স এজেন্টদের সামনে প্রকাশ্যে রাখতে হবে যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আইনানুগ কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। তিনি বলেন, ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। নারীদের জন্য বিশেষ কাপড় তৈরি, ব্যালট পেপার ও ব্যালটের সিল সহ বিভিন্ন অনিয়মের ঘটনা ধরা পড়ছে। এসব বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। অবনতি হবে না, এই কারণে যে যারা এখন নির্বাচনে অংশগ্রহণ করছে তারা সবাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম। খুবই আপ্লুত হই আর কি, যে এমন সৎ, এমন নীতিবান মানুষ আর হয় না। কিন্তু সেরকম মানুষদেরকে আমরা দেখলাম যে ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। এই ধরনের ব্যাপারগুলি এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। নির্বাচন কমিশন বিষয়টাকে তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন আমরা জানতে চেয়েছি। ব্যালট পেপার নাকি ছাপানো হবে, আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলেন তৈরি হচ্ছে, সেগুলেন সহ লোকজন ধরাও পড়ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এইসব বিষয়গুলি দেখার শুধু নির্বাচনের দিন বিষয় না, দেখার বিষয় না, এসব কাজ নির্বাচনের আগে হয়। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এমনটি আঁচ করতে পেরে একটি দল অর্থের বিনিময়ে ভোট কেনার পাশাপাশি জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহাদি আমিন। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভোটারদের মাঝে অর্থ বিতরণের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মাহাদি আমিন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলটি দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে এবং মাঠ পর্যায়ের বাস্তবতা সবকিছু মিলিয়ে এটি আজ স্পষ্ট যে জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে। দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসন ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এছাড়া নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না। দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের সমস্যা করছেন, আমাদের এজেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকেই তারা হুমকি দমকি দিচ্ছেন, বাধা দিচ্ছেন। গতকালকে ভোলা 2-তে আমাদের একটা অফিসে, সেখানে পুলিশের একটা টিম গিয়েছিলেন, প্রশাসনের টিম গিয়েছিলেন, কে বা কারা এগুলো বলেন, সেখানে গিয়ে অযথা কিছু হয়রানি করা হয়েছে। দর্শক, এবার সিলেট থেকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেট সহ আশপাশের এলাকায় ভোটের প্রস্তুতির কেমন চিত্র দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ? সর্বশেষ তথ্য জানাবেন। আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো সিলেটেও এখন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি। গত 20 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই সিলেটে জমে উঠেছিল নির্বাচনী প্রচার প্রচারণা। আজ সকাল 7:30 প্রচার প্রচারণা শেষ হয়েছে। প্রচার প্রচারণা শেষ হলেও
প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সর্বশেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা অবস্থান করছি নগরীর মদিনা মার্কেট এলাকাতে। আমি আপনাদেরকে যদি এখানে পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, এবার সিলেট জেলার 6টি আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 1016টি এবং 1016টির মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে 217টি ভোট কেন্দ্রকে। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তারা প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা সাধারণ মানুষ রয়েছেন, নেতাকর্মী এবং প্রার্থী যারা রয়েছেন তারা নীরব থাকলেও যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আজকে সবাই একে অপরের সাথে কথা বলছেন, নিজের পছন্দের কথা একে আরেকজনকে বলছেন এবং নিজের পছন্দের প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা অনেক সাধারণ ভোটারের সাথেও কথা বলেছি, তারা কিন্তু সরাসরি কোন প্রার্থীকে ভোট দেবেন সেই কথা আমাদেরকে না জানালেও তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রার্থী তাদের সুখে দুঃখে পাশে থাকবে, সবসময় তাদের কথা চিন্তা করবে, সেরকম প্রার্থীকেই তারা ভোট দিতে চান। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু প্রথমবারের মতো পুলিশের পক্ষ থেকে যে সকল পুলিশ সদস্য সিলেটের ভোট কেন্দ্রগুলোতে ডিউটি পালন করবেন সেই সকল পুলিশ সদস্যের বডিতে কিন্তু বডি অন ক্যামেরা থাকবে এবং বডি অন ক্যামেরার মাধ্যমে কিন্তু ভোট কেন্দ্রের সবকিছু রেকর্ড থাকবে। তাছাড়া প্রতিটি ভোট কেন্দ্র কিন্তু সিসি ক্যামেরা আওতায় থাকবে এবং ভোট সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু পুলিশ, র্যাব, আনসার, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে। সার্বিক যে পরিস্থিতিটি বলা যায় যে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু পুরোপুরি প্রস্তুত ছিলেন। এখন অপেক্ষা শুধু ভোটের দিন সকালে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এটাই প্রত্যাশা সকলে। আসলে এই ছিল সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা, রিনাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে ভোটের প্রস্তুতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে আইন শৃঙ্খলা ও ভোটের প্রস্তুতির পরিস্থিতির খবর জানাতে প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক যুক্ত হচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার যে 6টি আসন, খুলনার এই 6টি আসনকে সুন্দর সঠিকভাবে নির্বাচন পরিচালনা করার জন্য খুলনার জেলা প্রশাসন তিনি কিন্তু তার যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন রক্ষাকারী যে বাহিনী, আনসার সদস্য, র্যাব, বিজিবি, পুলিশ এবং সবাই একযোগে কিন্তু সুন্দর সঠিকভাবে এবং পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে যে এই সুন্দর ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা খুলনায় যাতে সুন্দর সঠিকভাবে হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এটা দিয়ে হচ্ছে কি যে এই কাজ করে চলেছে খুলনার জেলা প্রশাসন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে খুলনার 6টি যে আসন, এই 6টি আসনের ভিতরে পুরুষ ভোটার সংখ্যা এবং নারী ভোটার সংখ্যা কিন্তু প্রায় সমান সমান। আর একটি অন্যতম বিষয় যে খুলনার 6টি আসনে কিন্তু হিজড়া সম্প্রদায়ের ভোটাররা রয়েছেন 29 জন। খুলনার যে ভোট কেন্দ্র, খুলনার ভোট কেন্দ্রগুলো 840টি, 6টি আসনকে বিপরীতে 840টি ভোট কেন্দ্র কিন্তু খুলনাতে রয়েছে। 840টি ভোট কেন্দ্রের ভিতরে অল্প কিছু সংখ্যক, যেটা হচ্ছে কি যে পাইকগাছা কয়রা নিয়ে যে 6 নম্বর যে আসনটি, এই আসনে কিছু কেন্দ্র কিন্তু একটু ঝুঁকির ভিতরে রয়েছে। তারপরেও আমরা জেলা প্রশাসন এবং আছে কি যে পুলিশ সুপার যিনি আছেন তার সাথে কথা বলেছি, তারা সর্বাত্মক চেষ্টা করছে এই ঝুঁকিকে মোকাবেলা করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনার যে 6টি আসন এটা খুব সুন্দরভাবে হবে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা কোনো সুযোগ নাই, এমনটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। কোনো ধর্মীয় উৎসব বা ঈদ নয়, তবুও রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোর চিত্র দেখলে মনে হবে যেন দুয়ারে কড়া নাড়ছে কোনো উৎসব। একদিন বাদেই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। কর্মব্যস্ত যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এবং প্রিয়জনের সান্নিধ্য পেতে গ্রামের বাড়ির পথে ছুটছেন তারা। সাদিয়া হক মৌয়ের রিপোর্টে বিস্তারিত। বহুদিন পর উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, আর এই উপলক্ষে টানা 4 দিন সরকারি ছুটি। ভোট দেওয়ার এই সুযোগটা উৎসবে আনন্দে কাটাতে ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত রাজধানীর বাস টার্মিনাল আর কমলাপুর রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। এই প্রথম জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের ভোট দেওয়ার সুযোগ হয়েছে। অবশ্যই আমরা
খুবই উৎফুল্ল, আমরা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি। জনগণের জন্য কাজ করবে আর কি, বাংলাদেশ পরিবর্তনের জন্য কাজ করবে, এটাই আশা করছি। এদিকে যাত্রীর চাপ বেশি, তাই বাড়তি ভাড়া ও বাসের সংকটের কথা বলেছেন বাস টার্মিনালে আসা বহু মানুষ। তবে সুষ্ঠুভাবে নিজ ভোট দিতে পারলে এই যাত্রা কষ্টের কথা ভুলে যাবেন বলেও অনেকে জানান। মানে সিডিএম বাস যেগুলো হচ্ছে সচরাচর 1-150 টাকা আমরা আগে লোকালে যেতে পারতাম, এখন ওগুলো 600 টাকা চাইতেছি। আর ফেনি যেটা লোকাল ওটা টিকিটে পাইতেছি, টিকিট আছে সিন্ডিকেট, তাও বলতেছি টিকিট ভোট এটাই ফার্স্ট আছে। হ্যাঁ, এই প্রথম দিতেছি। হ্যাঁ, এই জন্য তো একটু এক্সাইটেড। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার ফরিদপুর থেকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। ফরিদপুরের ভোটের প্রস্তুতির কেমন চিত্র দেখছেন, সর্বশেষ তথ্য জানাবেন। সৌদা, আপনি জানেন যে আর মাত্র একদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আমি রয়েছি ফরিদপুরের বোয়ালমারীতে, যেটি ফরিদপুর 1 আসনের অন্তর্ভুক্ত। আপনারা জানেন যে এই আসনটিতে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা। তো আমরা যেটি দেখছি যে বিকাল থেকেই আমরা এই অঞ্চলের প্রত্যেকটি জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উপস্থিতি বাড়ানো হয়েছে। আমরা দেখেছি যে মোড়ে মোড়ে টহল চৌকি বসানো থেকে শুরু করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। একদিন পরে যেহেতু নির্বাচন, এই উপলক্ষে আমরা জানি যে আজ সকাল 7:30 থেকে কিন্তু প্রচারণা শেষ হয়েছে ফরিদপুর সহ সারা দেশেই। তো আমরা একটি বিষয় বলে রাখি যে আজ দুপুর 12:30টায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু ফরিদপুরে এসেছিলেন এবং ফরিদপুরে তিনি বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রশাসনের সবার সাথে কিন্তু একটি জরুরি মিটিং করেছেন। এরপরে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই 5 জেলার বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে তিনি কিন্তু সন্তুষ্ট। তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তবে তিনি আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন যে মূলত বিগত দিনে যত নির্বাচন হয়েছে তার থেকে কিন্তু এবছর নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিপুল সংখ্যক নিযুক্ত করা হয়েছে। তবে একটি বিষয় বলে রাখি যে আমরা সন্ধ্যার পর থেকেই আমরা এই অঞ্চলের বিশেষ সড়ক মহাসড়কগুলোতে আমরা ঘুরেছি এবং দেখেছি যে ঢাকা থেকে বিশেষ করে ঢাকা থেকে যারা এলাকার দিকে আসছেন মূলত এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন অংশ নেওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু অনেকেই নারীর টানে বাড়িতে ফিরে আসছেন। তো এক কথায় বলা যায় যে এক ধরনের উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন বলেই কিন্তু আমরা ভোটারদের কাছ থেকে জানতে পেরেছি। তো সহদা, আমার কাছে এই ছিল ফরিদপুর থেকে নির্বাচনের যে সর্বশেষ খবর। জানি আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়। তালিকায় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। সম্পদ বিবরণী তালিকায় সাবেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্বামী স্ত্রী 2024 সালের 30 জুন ও 2025 সালের 30 জুনের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। কমনওয়েলথ ইলেকশন অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি H.E. নানা আকুফো-আডো এর নেতৃত্বাধীন 23 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিশ্বের 182টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায়
বাংলাদেশের অবস্থান 13তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর 24। ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ তথ্য জানান। এবছর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে ডেনমার্ক, আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার দক্ষিণ সুদান ও সোমালিয়া। টিআইবি বলছে, এবছর বাংলাদেশের 1 পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যাহতি ইতিবাচক সম্ভাবনার কাজ করেছে। তবে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় বাংলাদেশের স্কোর ও অবস্থানে খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়নি। যে আজকে যে সূচকটি প্রকাশিত হচ্ছে, এটা 1995 সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা, তারা প্রকাশ করে আসছে। আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোজার সময় ব্যাংকের লেনদেন চলবে সকাল 9:30 থেকে বেলা 2:30 পর্যন্ত, আর অফিস চলবে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারে সময়সূচি ঘোষণা করেছে। এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই সময় বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।